বিমল করের লেখা ছোট গল্প জননী। আমরা ভাই বোন মিলে মার 5টি সন্তান। বাবা বলতো মার হাতের 5টি আঙুল। সবার বড় ছিল বড়দা, মার 19 বছর বয়সের ফল। প্রথম বলে বড়দা মার সেই বয়সে রূপ যতটা পেয়েছিল পুঁটলি বেঁধে নিয়ে জগতে এসেছিল। শুনেছি ঠাকুমা বলতো, অত রং অমন চোখ নিয়ে যদি এলি তবে দাদু মেয়ে হয়ে এলি না কেন? ঠাকুমার ক্ষোভ বছর 2 পরে মা মিটিয়ে দিল। এবারে এলো বড়দি। বড়দা পুরুষ মানুষ বলে ওপর থেকে মায়ের রূপ চুরি করেছিল। বড়দি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুমার কোলে এসে পড়ল। নয়নের মনির মতন করে ঠাকুমা বুড়ি বড়দিকে 3টি বছর আগলে রেখে লালন পালন করে ঝুলন পূর্ণিমাতে মারা গেল। বুড়ি মারা যাবার সময় আমাদের 3 বছরে বড়দিকেও মরণের ঘোরে রাধাকৃষ্ণের গল্প শোনাচ্ছিল। শোনাতে শোনাতেই স্বর থেমে গেল। আমরা এই সব গল্প মা বাবার কাছে শুনেছি। বাবাই বেশি বলতো। বাবারই অতীত মোহ অতিরিক্ত ছিল। বড়দির পর আমাদের মেজদা বাবার মতন। অবিকল বাবার মুখের আদল তার, সেই লম্বা লম্বা হাত, গায়ের রং একটু তামাটে। ছোট আর আমি মাত্র 1.5 বছরের এদিক ওদিকে জন্মেছি। ছোটকে আমি দিদি বলিনি কোনো কালে, আজও বলি না। ছোট আমাকে ছেলেবেলায় করে বলতো, মানে কনিষ্ঠ। তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাক নাম করি হয়ে গিয়েছিল। আমাদের সংসারে প্রথম শোক এলো বড়দির বিয়ের পর। তার স্বামী খারাপ রোগে ভুগছিল। বড়দির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা বিকলাঙ্গ, মরে গেল। পরে আরও একটি পেটে এসে নষ্ট হয়ে গেল। স্বামীর রক্তে কোনো রোগের পোকা বংশবৃদ্ধি করেছে। ততদিনে বুঝতে পেরে গিয়েছে বড়দি, নিজেও ভুগছিল। একদিন স্বামীকে ঘরের মধ্যে পুরে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে বড়দি চলে এলো, আর স্বামী গৃহে যায়নি। বড়দির পর দ্বিতীয় শোক, মেজদার অন্ধ হওয়া। মেজদা দানাপুর যাচ্ছিল কাজে। ট্রেনে বড় ভিড়, যাত্রীরা ঢোকার দরজা বন্ধ রেখেছিল। মেজদা পান কেনার জন্য জানালা খুলে পানওয়ালাকে ডাকছিল। এক দঙ্গল বেহারিকে আসতে দেখে গোলমালের ভয়ে কাচের জানলা নামিয়ে চুপ করে বসে থাকলো। তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করলো, পরে জানালার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল। কামরার লোক মেজদাকে জানালা খুলতে বারণ করলো। তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের সুটকেস জানালায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল। রক্তে সর্বাঙ্গ লাল হলো। হাসপাতালে একটানা 6 মাস কাটিয়ে বেচারা মেজদা ফিরে এলো বাড়িতে। তার 2 চোখ সে নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে ভিড়েই মিশে থাকলো। আমাদের দ্বিতীয় শোক, বাবার মৃত্যু। বাবা সন্ন্যাস রোগে মারা গেল। মার কাছে বাবা স্নান করেছিল। অল্প অল্প জ্বর ছিল গায়ে। মা ঈষৎউষ্ণ জলে বাবার গা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। বাবা মার কোলের ওপর হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল, পারল না। মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল। বাবা তৈরি ছিল, চলে গেল। বাবার মৃত্যুর বছর 2 পরে আমাদের চতুর্থ শোকও এলো। ছোট বড় জেদি, চিরকালই সে তখন যখন যা ঝোঁক ধরেছে করতে গেছে। আমি তাকে কত বলেছি, ওভাবে জেদ করে কাজ করতে যাস না, তুই সব পারবি, এমন কোনো কথা নেই। আমার কথা ছোট গ্রাহ্য করতো না। তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে। ছোট এসব বুঝতো না, বুঝতে চাইতো না। অকারণে সে মেতে থাকতো। তার কাজের অন্ত ছিল না, খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না। সকালে মিশনারিদের অনাথালয়ে গৃহিণীপনা করত। দুপুরে বড়দির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে। বিকেলে আর সন্ধ্যাবেলায় ফুলবাজারে সেই ঝুপসি ঘরটায় লণ্ঠনের টিমটিমে বাতির আলোয় বসে ওর দলের ছেলে ছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত। একদিন ছোট বুঝতে পারল, তার বয়সে যতখানি জীবনী শক্তি স্বাভাবিক, তার অনেক বেশি সে অত্যন্ত হঠকারীর মতন ব্যয় করেছে।
এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা। ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল, আর ওঠা চলা নয়, বেশি কথা বলাও না, বিছানায় শুয়ে থাকা, ইঞ্জেকশন, ওষুধ ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা। ছোট বলল, তাহলে আমি মরে যাব। জবাবে ডাক্তারবাবু বলল, দেখা যাক। সেই থেকে ছোট বিছানায়। বছর পুরো হয়ে গেছে, আরও কিছুদিন থাকতে হবে। আমাদের সংসারে পঞ্চম শোক এসেছে সদ্য, মা মারা যাবার পর। এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মার মাথার চুল সাদা হয়েছিল, গালের চামড়া দুধের জুড়ানো স্বরের মতো কুঁচকে এসেছিল। কপাল ভরা দাগ আর আধপাকা ছানি চোখ নিয়ে মা বিদায় নিল। যাবার সময় দেখে গেল তার হাতের 5টি আঙুলি একে অন্যের পাশে রয়েছে। তখনও সকালে হিম পড়ে। আমাদের দোতলায় বড় বারান্দার শিশিরে ভিজে রয়েছে, সূর্য ওঠেনি, রং ধরেছে সবে। মার বিছানার চারপাশে আমরা 5 জনে দাঁড়িয়ে। মা চলে গেল। বড়দা আগেই বলেছিল, আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাগানে দাহ করব। পরে সেখানে একটা বেদি করে রাখবো। বিঘে খানেকের ওপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি, 5 বিঘের বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। উত্তরের দিকে যেখানে করবীর ঝোপ, স্থলপদ্মে রাশিকৃত গাছ, ঘাসের জঙ্গল, সেই দিকটা মাকে দাহ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম। ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার কাছে রেখে মার চিতা তৈরি হলো। পাশে বুড়ো কাঠ চাপা দাঁড়িয়ে থাকলো, আমাদের বাবার মতন দেখাচ্ছিল তাকে। তারপর মার দাহ হলো। যখন আগুন তার অকলুষ শিখা বিস্তার করে মার শরীর আগলে রেখেছিল, তখন আমি আমাদের 5 জনকে দেখছিলাম। বড়দা খানিক রোদ খানিক ছায়ায় দাঁড়িয়ে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়েছিল, মাঝে মাঝে কি বলছিল। বড়দি কদম তলার মাটিতে গালে হাত দিয়ে বসেছিল। মেজদা বড়দির পাশে আসন পা করে বসে, দুহাত বুকের কাছে, তার অন্ধ চোখ চিতার দিকে। কাঠচাপার গুড়িতে হেলান দিয়ে ছোট ফোলা ফোলা মুখ করে বসে। আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম। ছোট একসময় বলল, এখন কি জল খেতে আছে রে? আমার বড় তেষ্টা পেয়েছে। আমি কিছু জানতুম না, বললাম, এখন না, আর খানিকক্ষণ পরে খাস। এখন চৈত্র মাস, চৈত্রের শুরু সবে। মার শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। যে জায়গায় আমরা আমাদের মাকে দাহ করেছিলাম, সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা যেন নিকানো। শ্রাদ্ধর পরই আমরা ওখানে সুন্দর করে বেদি করেছি, কাশির সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া। এখনো যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে। হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে, নরম মসৃণ স্পর্শ। মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম। বেদির মাথার দিকে ছোট কুলঙ্গির মতন বড়দি সেখানে প্রদীপ এবং ধূপ জেলে দিয়েছিল। বাতাসে ঝাপটা লাগছিল না বলে দ্বীপের শিখাটি জ্বলছিল। অগুরু চন্দনের ধূপ পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে ভাসছিল। আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপধপ করছিল। আমরা 5 জনে বেদির ওপর বসে। বড়দা বলল, আমরা যতদিন বেঁচে আছি, মাসের এই দিনটিতে সবাই একসঙ্গে এখানে এসে বসবো। বলে একটু থামলো বড়দা। বড়দি মুখের দিকে তাকিয়ে বলল আবার, এই পরিবারের নিয়ম হলো। কি বলিস অনু? অনু বড়দির ডাক নাম, পুরো নাম অনুপমা, ছোটর নাম নিরুপমা, বড়দির সঙ্গে মিল করে রাখা। বড়দি মাথা নেড়ে বড়দার কথায় সায় দিল, বলল, বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম। বড়দির গলায় আক্ষেপের সুর। বড়দির আক্ষেপ খুব সঙ্গত, কিন্তু তখন তো আমাদের মাথায় এ বুদ্ধি আসেনি, মাও কিছু বলেনি। বড়দা কয়েক খণ্ড আকাশের দিকে চেয়ে থাকলো, তারপর নিঃশ্বাস ফেললো মুখ নামিয়ে। বলল, খুবই ভালো হতো, তবে মা রাজি হতো কিনা কে জানে। রাজি হতো না? বড়দি বেশ অবাক হয়েছিল। যেন? কেন? মা কেন রাজি হতো না? হতো না
হয়তো। বরদার সন্দেহের গলায় পড়ল। সবাই এসব পছন্দ করে না। সংস্কার, আমরা বোধহয় অনেক কিছু পুরোপুরি অগোচরে রাখতে চাই। মেজদা হঠাৎ কথা বলল। আমরা তাকালাম। তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল, শ্মশানে পুড়িয়ে আসার সময় আমরা কি ভাবি জানো দিদি? কি? অনেকের মধ্যে দিয়ে এলাম, যেন সঙ্গী সাথীর মধ্যে। মরার পর আবার সঙ্গী সাথী। ছোট বলল, কিচ্ছু না, মানুষ তবু ভাবে। মেজদা উদাস গলায় বলল, তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয়। আমরা সকলে মেজদার দিকে তাকিয়ে বসেছিলাম। মেজদার গলার স্বর গোল ও নিটোল, বাঁশের আর বাটির মতন মোটা। এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদার গলার সবটুকু অন্তর থেকে এসেছে। মেজদার কথাবার্তা অন্যরকম। আমরা মনে মনে অহরহ কথা বলি, মুখে নয়। মনের সেই শব্দহীন বাক্য স্রোত যদি শব্দময় হয়ে ওঠে, এই রকম শোনাবে হয়তো মেজদার কথার মতন। বড়দি বলল, তুই স্বর্গের কথা বলছিস দিনু? মেজদার নাম দীনেন্দ্র, ছোট করে দিনু। বড়দির কথায় মেজদা আলগা করে মাথা নাড়ল। বলল, না দিদি, স্বর্গ তো শেষ কল্পনা। আমি এই মর্তের পর স্বর্গের আগে যে পথ, তার কথা বলছি। সেটা আবার কি? ছোট বলল অথবা হয়ে। মাঝপথের কথাও মানুষ ভাবে। ভাবে, যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট। আমি রাঁচির দিকে মুন্ডানা মুঙ্গরিদের গ্রামে এক বাড়িতে ছবি দেখেছিলাম একটা। ওদের কথা বাদ দাও। ছোট বলল, বাদ কেন? শোন না। মেজদা যেন অন্ধ চোখে জ্যোৎস্না মেখে সামান্য মুখ ফেরালো। বলল, মাটির বাড়ি, বাইরের দেওয়ালে রং গুলে একটা বাচ্চা ছেলের ছবি আঁকা। ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে, এক হাতে লাঠি, অন্য হাতে লাগাম, কাঁধে খাবারের পুটলি, মাথায় তেষ্টা নেবানোর জন্য ঘটি রাখা। এই ছবির মানে বলে দিল ফরেস্ট বাবু। ও বাড়ির ছেলে মারা গেছে, তাই ওই ছবি। আহা, বড়দি দুঃখ পেল। মেজদা বলল, মানেটা তুমি শোনো দিদি, বড় অদ্ভুত লাগে। ভাবো তো, ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটাকে একা একা অনেক দূর যেতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায়, হাতে দিয়েছে লাঠি, পুরুলিতে বোধহয় চিড়ে গুড়, আর মাথায় তেষ্টা মেটাবার জল। স্নেহ মমতা, ইহলোকের মায়া ও দুঃখ, পরলোকের দুর্ভাবনা, সব যেন এই ছবিতে মহৎ ও সুন্দর হয়ে কল্পিত ছিল। আমি অভিভূত হলাম। জ্যোৎস্নার ধারার মতন আমার কল্পনা সে ছবির গায়ে আলো বর্ষণ করছিল। অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না। আর চৈত্রের চঞ্চল বাতাস বাগানের তৃণ এনে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল। বেদিতে আমাদের 5 জনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন ছায়ার একটি আশ্চর্য রকম জাফরি তৈরি করেছে। চাঁদটা সমুদ্রের জলের মতোই নীল অনেকটা। পর্যাপ্ত জোছনা। মার বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম্ব গাছ, মার পাশে বুড়ো কাঠ চাপা। কদম্ব গাছটার বয়স আমার সমান। বৃন্দাবন থেকে এনেছিল বাবা। এখনো বর্ষায় ফুল ফোটে। বড়দি প্রথম নিঃশ্বাস ফেলল। বড়দার দিকে হাত বাড়িয়ে বলল, আমার গাটা একটু দেখ তো দাদা। কেন রে, কি হলো? বড়দা উদ্বেগের গলায় বলল, আমায় যদি কেউ মার হাতে কিছু দিতে বলে, কি দেব রে? বড়দি আমাদের প্রত্যেকের মুখে একে একে তাকালো, তারপর কেমন করে যেন মাথা নাড়লো। বলল, জানি না, কি দেব মার হাতে, কে জানে। কথাটা আমাদের কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়ালো। আমাদের মনোযোগ আকৃষ্ট হলো। সহসা অনুভব করলাম বিহ্বল হয়েছিল। মার হাতে কি দেব, এই প্রশ্ন আচমকা বড়দি আমাদের সামনে জবনিকার মতো নিক্ষেপ করলো। আমরা অসংবিত ও বিমূঢ় হয়ে বসে থাকলাম। তারপর ক্রমশ বড়দির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম। সমূলে সচকিত হবার মতন আমরা শিহরিত ও কম্পিত হয়ে দেখলাম, এই প্রশ্ন যে আমাদের সমস্ত বোধ অধিকার করেছে। আমরা কি দেব, কি দিতে পারি মাকে? মনে হলো এই অদ্ভুত প্রশ্নে আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গিয়েছিল। যেন কোনো ভয়ঙ্কর পর্বত চূড়ায় এনে কেউ আমাদের পরস্পরের দেহের সঙ্গে বাঁধা দড়ি কেটে দিয়েছে। আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি।
স্তব্ধ নিঃসাড় হয়ে আমরা বসে থাকলাম। চাঁদের আলো কদম গাছের ছায়াটিকে বেদির সামনে শুইয়ে রেখেছে। করবি ঝোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল। শব্দ হচ্ছিল পাতার। আমরা আমাদের ছায়ায় নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্যে দৃষ্টি রেখেছি কেউ জানি না। বরদাই প্রথমে কথা বলল। মার কোলে বরদাই প্রথম এসেছিল। বরদাকে দিয়েই মায়ের মাতৃত্ব শুরু হয়তো, তাই বরদা এ নীরবতা এবং অপেক্ষা প্রথমে ভাঙল। যেমন করে মায়ের সন্তান কামনা অপেক্ষা ভেঙেছিল। অনু কিন্তু কথাটা মন্দ বলেনি। বরদা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগলো, আমরা কেউ মৃত্যুর পরটর বিশ্বাস করি না, তবু ভাবতে ভালো লাগছে। আমাদের মা দিনুর গল্পের মতন দীর্ঘ পথে হেঁটে যাবে। আমরা মায়ের জন্য কে কি দিতে পারি। আমরা প্রকৃতপক্ষে এই একই চিন্তা করছিলাম। মায়ের দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমরা মাকে কি সম্পদ দিতে পারি। বরদা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কদম ছায়ার দিকে তাকিয়ে থাকলো কয়েক দণ্ড, তারপর মুখ তুলে বলল, কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না। বরদার গলার স্বর বিষণ্ণ উদাস। বরদিকে দেখলো বরদা কাঠ চাপার বুড়ো গাছটাকে অন্যমনস্কভাবে লক্ষ্য করলো। মায়ের অনেক দুঃখ ছিল, অনেক। আমি সব দুঃখের কথা জানি না, একটা দুঃখ জানি, আমায় নিয়ে। আমার মনে হলো বরদা ঠিক আমার মতন করেই ভাবছে। এই সংসারে মা কি পায়নি, কি অভাব তার ছিল, কি পেল মার, সে অভাব থাকতো না। আমরা এখন তাই ভাবছিলাম। মায়ের এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি। সেরকম দুঃখ তো আমার জন্য মার ছিল। ছোট বলল বরদাকে লক্ষ্য করে। আমাদের সবাইয়ের জন্যই ছিল, বরদা জবাব দিল। তাহলে কি আমরা মায়ের হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতন শুধালো। তাছাড়া আমরা আর কি দিতে পারি? বরদা ছোটর দিকে তাকিয়ে বলল, চাল কলা জল আমাদের মায়ের দরকার নেই। মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি, এখানে যা পারিনি মায়ের কাজে লাগবে। কাজ শব্দটা বরদা টেনে বড় করে উচ্চারণ করলো। আমি মনে মনে বরদার কথায় সায় দিলাম। মাকে আমরা অন্য কিছু দিতে পারি না। তুই তো জানিস অনু। বরদা বরদিকে লক্ষ্য করে কথা শুরু করলো। আমি বিয়ে করিনি বলে মায়ের বড় দুঃখ ছিল, অভিমানও। মায়ের কি স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমার জন্য মা মেয়ে পছন্দ করে রেখেছিল। বাবা সেই মেয়েটাকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিক করেছিল। আমি অমত করাই আর ব্যাপারটা শেষ পর্যন্ত গড়াইনি। তুমি অমত করলে কেন? আমি বরদার ওপর যেন অপ্রসন্ন হয়ে বললাম। কেন করলাম? বরদা আমার দিকে তাকিয়ে থাকলো, পলক ফেলল না। তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল, আমার বন্ধু অবনীর সঙ্গে সেই মেয়েটির ভাব ছিল। তাহলে সন্দেহ? ছোট যেন বিরক্ত হলো। না রে, সন্দেহ নয়, মেয়েটিকে অবনী ভালোবাসত। বরদার শান্ত গলায় বলল, মাকে আমি বলেছিলাম, মা বলেছে, কিন্তু কনক যে অপরূপ সুন্দরী, এ মেয়ে সে আমাদের বংশধারা কত সুন্দর হবে ভেবে দেখ। কয়েক দণ্ড থেমে বরদা যেন মায়ের সঙ্গে তার সে কথোপকথনের স্মরণ করলো। তারপর বলল, আমি সৌন্দর্য ভালোবাসি, কিন্তু ভালোবাসা আরও বেশি ভালোবাসি। অনেকক্ষণ আর কথা বলল না, বেদির দিকে তাকিয়ে থাকলো। মা এই কথাটা কেন যে বুঝলো না। বরদা আক্ষেপের গলায় বলল, মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ যে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে। অনেকটা সময় চুপ করে থেকে বরদা দীর্ঘশ্বাস ফেলল। মৃদু গলায় টেনে টেনে বলল, আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি। বরদা নীরব হলে সাদা বেদিটার গায়ে চাপার আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হলো সামান্য। আমরা নির্বাক বসে থাকলাম। চৈত্রের বাতাস করবি ঝোপের তলা থেকে ধুলোর গুঁড়ো এনে মাখিয়ে গেল। রাস্তা দিয়ে একটা টাঙা যাচ্ছে। টাঙাওয়ালার পায়ে টেপা ঘন্টি বাজছিল। কদম গাছের ছায়া একটু যেন হেলে গেছে। তাহলে আমিও বলি, বর্দি বলল। বরদার পর বর্দিরই বলার কথা। আগে বর্দি দিশাহারা হয়ে বলেছিল, সে কি দেবে জানে না। এখন বরদার কথার পর বর্দির মন স্থির করতে পেরেছে। বর্দি কি দেয় শোনার জন্য আমরা সকলে মুখ তুলে তার দিকে তাকালাম। জোছনা আবার স্পষ্ট হয়েছে। চন্দ্রকিরণে বর্দিকে রেশমের মতো নরম মসৃণ দেখাচ্ছিল।
হাঁটু ভেঙে একপাশে হেলে বসেছিল বড়দি। তার হাতে সরু দুগাছা করে সোনার চুড়ি, সাদা হাতে মিনের কাচের মতন চুড়ি দুটো চকচক করছিল। অল্প সময় ইতস্তত করে বড়দি বলল, আমি অমন করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিনও খুশি হয়নি। তুই তো জানিস দাদা, মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে। কেন বলতো? বলতো যে তুই তাকে ভুলিয়ে সুজিয়ে আনতে পারিস। সোজা হয়ে বসে নিল বড়দি, বা হাত গলার কাছে নিয়ে গিয়ে তার মটর হাড়ে আঙুল রাখলো। বাবাকেও মা বুঝিয়েছিল আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি, অন্যায় করেছি, বরং চেপে বসে থাকতে তাদের জামাইকে শুধরে নিতে পারতাম। মা বলতো, এই তেজ দেখিয়ে তুমি তোমার ক্ষতি করলে, সারা জীবন পুড়বে। তুমি তো আজও মাঝে মাঝে কাঁদো বড়দি, ছোট আচমকা বলল। বড়দি ছোটোর দিকে তাকালো, ভাবলো যেন, বলল, কাঁদি? আস্তে মাথা নাড়লো বড়দি। কাঁদি? মা কেন আমার আবার বিয়ে করতে বললো না? তোমার কি ওই বিয়ে করার স্বাদ ছিল? আমি অবাক হয়ে বড়দিকে দেখছিলাম। হ্যাঁ, মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম। চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকে বাঁচিয়েছিলাম, কিন্তু আমার দরকারটুকু তো পাইনি। তোমার আবার বিয়ে করার খুব সহজ ছিল না বড়দি, ছোট বলল। তা হয় কঠিন ছিল, তাতে কি? বড়দি যেন দ্বিধাবোধ করে থামলো, তারপর বলল, সংসারে এমন মানুষ ছিল যে আমায় বিয়ে করতো। মার সাহস হলো না। একদিন আমি মাকে বলেছিলাম, রোগ, নোংরামি, কষ্ট সব সহ্য করি, তাতে তোমার আপত্তি নেই? আপত্তি সুখ পাবার ব্যবস্থা করতে। মা খুব অসন্তুষ্ট হয়েছিল, বলেছিল, এবার এই মর্যাদা নষ্ট হোক এমন কিছু করতে আমি দেব না। মা মর্যাদা চাইতো, আমি সাহস চাইতাম। বড়দি সামান্য থামলো, তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতন দেখাচ্ছিল। ভাঙা হাঁটু, মাটির ওপর ভর করা হাত। নিঃশ্বাস ফেলে বড়দি বলল, মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি, মা যেন সেই সাহস পায়। কথা শেষ করে বড়দি আকাশের দিকে চোখ তুলল। আমরা স্তব্ধ। চৈত্রের বাতাস শেষে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল। চাঁদের আলো একটি কাঠবিড়ালি কাঠচাপার ডাল বেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো। বেদির কুলঙ্গির মধ্যে প্রদীপটা অকম্পিত জ্বলছে, ধূপ ধুনো ফুরিয়ে গেছে, আমরা আর গন্ধ পাচ্ছিলাম না। এবার মেজদার পালা। আমরা মেজদার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। মেজদা কিছু বলছিল না। ছোট মেজদার গায়ে হাত দিল। মেজদা, তুমি? মেজদা মাথা নাড়ালো। এখনো কিছু ভেবে পাইনি। তোরা বল, তুই বল ছোট। ছোটর স্বভাব আলাদা, তার অত খুঁটিয়ে খুঁটিয়ে ভাবনা নেই। ছোট এবার প্রদীপের দিকে তাকালো, এবার আকাশের দিকে, খুক খুক করে কাশলো, তারপর বলল, এত অল্প বয়সে আমার এমন একটা বিশ্রী অসুখ করলো বলে মা বেচারি বড় কষ্ট পেয়েছিল। ভাবতো আমি আর বাঁচবো না। আমিও প্রথম প্রথম সেরকম ভেবেছি। মা বলতো, তুই নিজে ইচ্ছা করে এই অসুখ বাঁধালি। কি বোকার মতন কথা বলতো বড়দি। অসুখ কি কেউ ইচ্ছা করে বাঁধায়? না, অসুখে সুখ আছে। এক দমকে কথা বলছিল ছোট, বলতে বলতে থামলো। মনে হলো সে কোনো কিছু না ভেবেই কথা শুরু করেছিল, তারপর খেয়ে হারিয়ে ফেলেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। আমরা চুপ করে থাকলাম। ছোট একটু যেন অপ্রস্তুত হলো। মাথায় বেনি বুকের কাছে টেনে আঙুলে জড়িয়ে 2-4 বার দোলালো। ছোটর গায়ে হালকা রঙের একটা শাড়ি, গায়ে অর্ধেক হাত জামা, ছোট কপাল ছোট, দুপাশের চুল তার প্রায় সবটুকু কপালই ঢেকে ফেলেছে। লোকটি নাকটি লম্বা, চোখ দুটি খুব কালো। ছোটর হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ অপ্রস্তুত বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য থেকে মনে হলো ছোট যেন খেই খুঁজে নেবার চেষ্টা করছে। আরও একটু সময় নিল ছোট। সে তার কথা খুঁজে পেল। বলল, অসুখ কেউ ইচ্ছা করে বাঁধায় না। অসুখে সুখ নেই, তাও ঠিক। তবু আমি এই অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম। তুমি তো জানো বড়দি, অসুখের সময় আমার বন্ধুরা খোঁজ খবর নিতে আসতো। বেশি আসতো সুশান্ত, প্রায় রোজই। অনেকক্ষণ থাকতো, আমায় ভোলবার চেষ্টা করতো। বলতো এ অসুখ কিছুই না। মা কেন জানি এটা পছন্দ করতো না, একেবারেই নয়। ছোট তার দীর্ঘ বেনি কাঁধের ডান পাশে রাখলো, আকাশের দিকে তাকালো, আবার তাকিয়ে বলল, একদিন মা আমার সামনে সুশান্তকে বলল, তুমি তো ডাক্তার নও, কেন অযথা ওসব কথা বলো? ওকে বকিও না, বিরক্ত করো না।
সুশান্ত তারপর থেকে আর আসতো না। আমি বলেছিলাম, অকারণে তুমি ওকে অপদস্থ করলে। মা বলেছিল, ওরা আমার অনেক করেছে, তোমায় মাতিয়ে এই অসুখ দিয়েছে, তা দিক, আর আমার সুখ দরকার নেই। ছোট আকাশ থেকে চোখ নামালো, তার গলা পাতলা, কাঁপছিল, চোখ যেন একটু চিকচিক করছে। ও বলল, মা আমার অসুখটাই দেখেছিল, সুখ দেখেনি। মা জানতো না জগতে সব রোগ কেবল ডাক্তার দিয়ে সারানো যায় না। আশা পাওয়া অনেক, ভরসা পাওয়া কত শক্তি। ছোট আমার দিকে তাকালো। আমি আমার আর কিছু দিতে পারি না, মন ছাড়া, আশা ছাড়া, ভরসা ছাড়া। মা যেন তার মনে ভরসা পায়। ছোট নীরব হলো। মার বেদিতে কদম ছায়া উঠে এসেছে। বর্দার পাশ দিয়ে ছায়াটা বর্দির কোলে গিয়ে বসেছে। বাতাবি লেবুর গাছটা অনেক দূরে। তার মাথার ওপর দিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে রেল লাইনের বাতি চোখে পড়েছিল আমার। দশরথ ধোপার কুঠিতে ওরা গান গাইছে। গত সপ্তাহেই দশরথের ছেলের বিয়ে হয়েছে। আজও থেকে থেকে সেই আনন্দের লহরী তোলে তারা। খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা আমার কাঁধে রাখলো, বলল, করি, এবার তোর পালা। বর্দা বর্দি আমার দিকে তাকালো। মেজদা তার অন্ধ চোখ অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখলো। সহসা অনুভব করলাম ওরা আমার হৃদয়ে লুকানো মার ছবি দেখার জন্য সতৃষ্ণ চোখে চেয়ে আছে। আমার ভয় করছিল, কাঠ গোড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীর বোধ হয় জবানবন্দি দেবার সময় এইরকমই ভয় হয়। এই মুহূর্তে সকলে স্তব্ধ। চৈত্রের বাতাসও শান্ত হয়ে আছে। দুধের ফেনার মতো জোছনা আর আমার 4টি উৎকর্ণ আত্মীয় নিষ্পলকে আমায় দেখছে। বর্দার দিকে তাকিয়ে আমি কথা বলার আয়োজন করেছিলাম। বর্দার পাশ দিয়ে বেদির কলুঙ্গিতে প্রদীপ চোখে পড়ছিল। শিখাটি স্থির, মার চোখের মতন শিখাটি যেন আমায় লক্ষ্য করছিল। ভেবে পাচ্ছি না, আমি বললাম। আমার মন স্থির নয়, নিঃসংশয় নয়। দ্বিধার গলায় জড়িয়ে জড়িয়ে আমি বললাম, কখনো মনে হচ্ছে অনেক কিছু যেন দেবার আছে, আবার মনে হচ্ছে কিচ্ছু নেই। আমি সবচেয়ে ছোট বলেই মা আমার তার শেষ গচ্ছিত ধনের মতন করে সরিয়ে রেখেছিল। মানুষ যেমন করে সিন্দুককে অবশিষ্ট অলংকার তুলে রাখে, অনেকটা সেই রকম। ব্যবহার করতো না, দেখতো না। কথা বলার সময় ক্রমশ আমার মনে হচ্ছিল আমি ভয় কাটিয়ে উঠতে পারছি। গলা কাঁপছিল তখনও, তবু আমার স্বর স্পষ্ট হয়ে এসেছে অনেকটা। তোমরা মাকে যত পেয়েছো, যেমন করে পেয়েছো, আমি তা পাইনি। আমার মা আমাদের সংসারকে তেমন করে বুঝতে দেয়নি। ভাবতো আমার এসবের দরকার নেই। কিন্তু আমি মাকে দেখেছি। একবার মার সঙ্গে আমায় কাশি যেতে হয়েছিল। তোর মনে আছে ছোট? বাবা মা যাবার পর মা একবার আমায় নিয়ে কাশি গিয়েছিল 15-20 দিনের জন্য। তোরা ভেবেছিলি মার মন ভালো নয়, বাবার অভাবে মন বড় কাতর, তাই মা কটা দিন তীর্থ জায়গায় মন জুড়িয়ে আসতে গেছে। হয়তো খানিকটা সেই উদ্দেশ্যেই মা গিয়েছিল, কিন্তু সবটা নয়। আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল। আমি আর ভীত হচ্ছিলাম না। আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল। যা খোঁজার আমি যেন তা পেয়ে গিয়েছিলাম। প্রদীপ শিখাটি শেষবারের মতন দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজদাকে দেখেছিলাম। কাশিতে বাবার এক বন্ধু থাকতো, আমি কখনো তার নাম শুনিনি। শচীন জ্যাঠামশাই, বরদা বলল অবাক হয়ে। হ্যাঁ, তুমি তাহলে জানো? জানি বই কি। শচীন জ্যাঠাকে আমি কতবার দেখেছি, তুইও দেখেছিস অনু? দেখেছি, বর্দি মাথা নাড়ালো। বাবার সঙ্গে ব্যবসা করতো, তারপর কি হয় আলাদা হয়ে গেল। পরে আর আমি শচীন জ্যাঠার কথা শুনিনি। নানা জায়গায় ঘুরে শেষে তিনি কাশিতে গিয়ে শেষ জীবন কাটাচ্ছিলেন, আমি বললাম। বলার সময় শচীন জ্যাঠামশাইয়ের কাশির সংসার আমার চোখে ভাসছিল, স্পষ্ট, অনাবৃত। বাঙালি টোলার অন্ধকার গলিতে নরকের মতন ছোট ছোট খুপড়ি ঘরে ওরা থাকেন। উনি স্থবির হয়ে পড়েছেন, স্ত্রী শ্বাসরোগে শয্যাশায়ী। বড় ছেলে হোটেলের গাইডগিরি করে। 2টি মেয়ে, একটি পাখোড়া হয়ে গেছে টাঙা থেকে পড়ে, অন্যটি কোনো বাড়িতে এক রান্নাবান্নার কাজ করে দেয়। ছেলের বউ মারা গেছে 2টি বাচ্চা কাচ্চা রেখে। কাশির সে অন্ধকার সরু নোংরা পাতকুয়ো একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে। মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোনো ব্যবসায়। শচীন জ্যাঠা কবে কাগজপত্রে বাবার অংশীদার ছিল সেটা নাকচ করিয়ে আনতে। উনি সে কথা মনেও রাখেনি, মনে রাখার কথাও নয়।
তবু মা আইনের ফাঁক রাখতে রাজি নয়। কে জানে কবে এ গর্ত খুঁড়ে সাপ বেরোবে না। 100 টাকা দুখানা মাত্র নোট মা সচিন জ্যাঠার হাতে দিয়ে সে পুরনো অংশীদারি বাতিল করিয়ে নিল। আমি মাকে বলেছিলাম, তুমি তো অনেক আগেই এটা ওদের ছেড়ে দিতে পারতে মা, বাবাও তো কাঠের ব্যবসা আর করতো না। জবাবে মা বলেছিল, তুমি ছেলে মানুষ, বিষয়ে আশায় কিছু বোঝো না। ওই ব্যবসা অন্যের তদারকিতে দেওয়া আছে, বছরে 1000-2 টাকা বাড়িতে আসে, টাকাটা আমি অকারণে খোয়াবো? অত স্বার্থ ত্যাগ আমি শিখিনি। আমার গলার শিরা যেন কেউ আঙুল জড়িয়ে টানছিল। সে যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না। আমার সামনে সচিন জ্যাঠার পিছুটি ভরা চোখ দুটি ভাসছিল। কি দুর্গতি তার! মা স্বার্থত্যাগ জানতো না। আমি চাপা গলায় বললাম, মা দিন ছিল আর মন কৃপণ ছিল। আমায় যদি কিছু দিতে হয় আমি মাকে স্বার্থত্যাগ দেব, আর কিছু না। আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ তার ছায়া আরও দীর্ঘ করল। বর্দির বুকে সেই ছায়া দেখলাম। কয়েকটি খড়কুটো এলো দমকা বাতাসে। দশরথ ধোপাদের বস্তিতে গানের সুর থেমে গেছে। একটি রাত্রিগামী ট্রেন সাঁকর ও প্রান্তে দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে পথের জন্য। ধনীরা ক্ষীণ হয়ে এখানে ভেসে আসছিল। মেজদা কিছু বলেনি, এবার বলবে। মেজদার পালা ফুরালে আমাদের 5টি আঙুলি গুটিয়ে যাবে। আমরা কেউ কোনো কথা না বলে মেজদার দিকে তাকিয়ে থাকলাম। মেজদা কিছু বলছিল না। মেজদা শূন্য পানে মুখ তুলে রেখেছিল। আমরা অপেক্ষা করছিলাম। অধীর উৎকণ্ঠিত সে অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল। দিনু বর্দা মেজদাকে ডাকলো। মেজদা স্থির শান্ত, যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে দেখছে। দিনু, এবার বর্দি হাত বাড়িয়ে মেজদার গা স্পর্শ করলো। মেজদা তবু পাথরের মতন বসে, তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না। ছোট ডাকলো, মেজদা। হাত দিয়ে মেজদাকে স্পর্শ করে বললাম, মেজদা এবার তোমার পালা। মেজদা সামান্য নড়ল। আকাশের দিকে তার মুখটি তোলা। অমল জোছনা তার সমস্ত মুখ লেপে রেখেছে। তার 2 অন্ধ নয়ন নিবিড় করে সেই আলো মাখছিল। মেজদা তার সাদা মাটা মেঠো সুরেলা গলায় বলল, সৎকার শেষ হয়ে গেলে মানুষ আর কি দিতে পারে? তোমরা মা সৎকার শেষ করেছো, আমার কিছু দেওয়ার নেই। কয়েক দণ্ড থামল মেজদা, তারপর বলল, আমাকে যেন একটা নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে গেল, তেমনি মাকে এই সংসারে শুনিতে অন্ধ করেছিল। মা যে কত অন্ধ আমি জানতাম। এই অন্ধ চোখ মাকে আর দিতে ইচ্ছা করে না। মা আমার হৃদয়ের চক্ষু পাক। মেজদা আর কিছু বলল না। কাশির সাদা পাথরের বাঁধানো মার বেদির ওপর আমরা 5টি সন্তান বসে থাকতাম। শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম আমাদের মার সৎকার সেই যেন একমাত্র সমাধা হলো। সর্বগ্রাস সেই দুঃখে আমরা মার নির্বিঘ্নে যাত্রা কামনা করছিলাম। আমাদের যা দেবার সাধ্যমতো দিয়েছি, মা সেই অন্তহীন পথ অতিক্রম করুক। এখানেই সমাপ্ত।